নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। 3 দিন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। 26 জন তরতাজা মানুষের প্রাণ চলে গিয়েছে, যার মধ্যে 25 জন পর্যটক আর একজন স্থানীয় কাশ্মীরি টাট্টুওয়ালা। কিন্তু যেভাবে ধর্মীয় পরিচয় জেনে নৃশংসভাবে খুন করা হয়েছে তা এক কথায় অমানবিক। এই জঙ্গি হামলার পর অবভিয়াসলি কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা দপ্তর সবাই ইতিমধ্যেই নেমে গিয়েছেন যে কিভাবে এই জঙ্গি দমন করা যায়, এবং পাকিস্তান যারা মদতপুষ্ট জঙ্গি সংগঠনরা আজ এই ধরনের ঘটনা ঘটিয়েছে, চারিদিক থেকেই আজ পাকিস্তানের উপর চাপ তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই কূটনৈতিক স্ট্রাইক তো হয়েছেই, আর এখন আকাশে বাতাসে কোথাও যেন একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। সমুদ্রে নেমেছে রণতরী, আকাশে উঠছে রাফায়েল, সুখোই বিমান। থর মরুভূমিতেও আমি শুনেছি আজকে সামরিক মহড়া চলছে। মনে হচ্ছে যেন যখন তখনই যুদ্ধ বেঁধে যাবে। সত্যি কি এখন ওই যুদ্ধর মতন পরিস্থিতি তৈরি হয়েছে? তবে এটা ঠিক যে আজ দুজন জঙ্গি যারা স্থানীয় কাশ্মীরি হিসেবে পরিচিত, আদিল আর আসিফ, তাদের বাড়িতে সেনা অভিযান হয়েছে। তাদের বাড়িতে সেনা অভিযানের পর সেই 2 বাড়ি উড়িয়েও দেওয়া হয়েছে। খোঁজা হচ্ছে বাকি জঙ্গিদের। তবে মনে করা হচ্ছে এই জঙ্গি আক্রমণের পিছনে যিনি রয়েছেন বা মাস্টার মাইন্ড, মূল চক্রী সাইফুল্লাহ, যিনি লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ হিসেবে পরিচিত, হাফিজ সঈদের খুব কাছের লোক, তিনি নাকি পাক অধিকৃত কাশ্মীরে মিটিং করে এই পেহেলগাঁওয়ের জঙ্গি আক্রমণের ছক তৈরি করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মঞ্চে, বিশ্ব মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা বা একঘরে করতে ভারত কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে, এবং সমস্ত বড় বড় দেশ, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল সবাই কিন্তু ভারতের পাশে। এবং গতকাল দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন যে বা যারা এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে খুঁজে বার করে মারব, এবং তারই প্রস্তুতি হয়তো মনে করা হচ্ছে যে কোনো সময় এই যুদ্ধর পরিস্থিতি হয়তো তৈরি হবে। আমরা আজ শুরু করব আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তার আগে আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন, আমাদের স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক ডিফেন্স অ্যানালিস্ট আর.কে শ্রীবাস্তব সাহেব। শ্রীবাস্তব সাহেব, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনবাবু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি। রাজকুমার দা, আপনাকেও স্বাগত। আমি শুরু করব দীপাঞ্জনবাবুর কাছ থেকে। দীপাঞ্জনবাবু, আজকে প্রথম দিন আমাদের সঙ্গে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। দীপাঞ্জনবাবু, আপনার কাজের জগৎ আর নতুন করে কিছু বলার নেই, যে মাত্রায় আপনারা কাজ করেছেন, কিন্তু যেভাবে এখন জলে স্থলে অন্তরিক্ষে ভারতের সমস্ত বাহিনী তৈরি হচ্ছে এবং একটা যুদ্ধ ভাব তৈরি হচ্ছে, কোথাও আমরা মনে হচ্ছে যে এই ভারত এবং পাকিস্তানের আর্টিলারির ডিফারেন্স বা কম্পেয়ার যদি আমরা করি, নো ডাউট ভারত এখনও অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান থেকে। তবে এটা বলা বাহুল্য, দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে আরও অনেক কিছু ঘটতে পারে। তো কতটা প্রস্তুত ভারত, এবং স্ট্র্যাটেজিগত দিক থেকে ভারত কিভাবে এই যুদ্ধের ছায়া যেটা আমরা দেখতে পাচ্ছি আক্ষরিক অর্থে এক্সিকিউশন কিভাবে হওয়া সম্ভব? দীপাঞ্জনবাবু, দেখুন, আপনি যখন বললেন স্ট্র্যাটেজিক ওয়ে, নিশ্চিতভাবে আজকের দিনে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, যুদ্ধক্ষেত্রের বাইরে বেশি বড় যুদ্ধ হয়। যেমন ধরুন, অর্থনীতির দিক থেকে, জিও পলিটিক্সের দিক থেকে, এই সমস্ত দিক থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের এখন কোনো জায়গা নেই। কারণ পাকিস্তানের ভারতের যে আক্রমণটা করেছে ওদের সন্ত্রাসবাদীরা, আমেরিকা, রাশিয়া, জাপান, ইসরায়েল এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে চীনও মোটামুটি ভারতবর্ষের সঙ্গে রয়েছে, which is very 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 important and critical। এবং ইসরায়েল তো রয়েছেই, এবং অন্যান্য দেশগুলো রয়েছে। ভারতের বিরুদ্ধে এখন অব্দি কেউ নেই। পুরো মিডল ইস্ট, সৌদি আরব, আরব কান্ট্রিজ গুলো সবাই ভারতের সঙ্গে রয়েছে।
এটাতেই আমরা মোটামুটি ধরুন 70% যুদ্ধ জিতে গেছি। এই যে বারবার করে পাকিস্তান থেকে এখন ওদের পররাষ্ট্রমন্ত্রী, ডেপুটি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার এরাও যে বলে যাচ্ছে আমেরিকাকে মধ্যস্থতা করতে, যে দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি লড়াইয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি, আমেরিকা কিন্তু এখন অব্দি কর্ণপাত করেনি, বরং ঘোষিতভাবে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ট কিন্তু ভারতকে সরাসরি সমর্থন জানিয়েছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু ভারতের যে এই মুহূর্তে যে পজিশনটা রয়েছে সেটাকে অনেক মজবুত করেছে। সমরাষ্ট্রের ব্যাপারে ভারতের সঙ্গে পাকিস্তানের কম্পেয়ার হয় না, কারণ ভারত পৃথিবীতে চতুর্থ দেশ সামরিক শক্তির হিসাবে। আমেরিকা, রাশিয়া, চীনের পরেই ভারত। এবার পাকিস্তানকে আমরা ধর্তব্যের মধ্যে আনি না। এবং পাকিস্তান, এটাও ঘটনা, পাকিস্তানের যে অর্থনীতির অবস্থা, আভ্যন্তরীণ যে অবস্থা, পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় 7 দিনের মধ্যে বালুচিস্তান ওদের হাত থেকে বেরিয়ে যাবে, খাইবার পাখতুনখোয়া বেরিয়ে যাবে, এরকম ওদের আভ্যন্তরীণ অবস্থা। পাকিস্তান যেটা চালাচ্ছে সেটা ছায়া যুদ্ধ, সন্ত্রাসবাদী পাঠিয়ে। কিন্তু এতে একটা ভয়ঙ্কর জায়গা আছে, যেটা আমরা সর্বশেষ যে আমরা খবরগুলো পাচ্ছি, এর সঙ্গে হামাস জড়িয়ে রয়েছে। এবং বলা হচ্ছে আইএসআই হামাসকে দিয়ে, হামাসকে নিয়ন্ত্রণ করে বা হামাসের পরিকল্পনা অনুযায়ী এটা এক্সিকিউট করেছে। শুধু পাকিস্তানে নয়, আপনারা জানেন নিশ্চয়ই বোধহয় যে হামাসের বেশ কিছু লোকজন বাংলাদেশে গিয়ে ওখানে মিটিং করে এসছেন এবং ওখানে পরিকল্পনা করেছেন, মানে যেগুলো দায়িত্ব নেবে এক্সিকিউট করার জন্য আনসারুল্লাহ বাংলা ইত্যাদি সংগঠনগুলো। না, এটা ভারতের জন্য একটা নিশ্চিত চিন্তা যে পশ্চিম প্রাঙ্গণ এবং পূর্ব প্রাঙ্গণ দুটো জায়গাতে যেন একসঙ্গে ছায়া যুদ্ধ না চলে। তো ভারতকে যেটা করতে হবে, ইমিডিয়েটলি বিশ্ব দরবারকে বা বিশ্ব জিও পলিটিক্সে এটা করাতে হবে যে এই যে সন্ত্রাসবাদ এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং দেখুন, ইসরায়েলের হামলার চক্করে এখন গাজা স্ট্রিপ থেকে হামাস প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এখন হামাস কিন্তু, এটা এতদিন তাই হয়েছে, হামাস কিন্তু শুধু ইসরায়েল ওই সংঘর্ষের মধ্যে লিপ্ত থাকতো, প্যালেস্টাইন গাজা স্ট্রিপ। কিন্তু যেটা আমরা গত 30 বছরের ধরে দেখেছি, ইসলামিক ব্রাদারহুডের নামে যে একটা স্লোগান দিয়েছিল মৌলানা মাসুদ আজহার আজ থেকে 30 বছর আগে ইংল্যান্ডের মাটিতে, ইসলাম খতরে পে হ্যায়। এই ইসলাম খতরে পে হ্যায় এই স্লোগান দিয়ে হামাস কিন্তু এখন ভারতে ঢোকার চেষ্টা করছে এবং বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং ঢুকেছে। এটা খুব বিপজ্জনক। এবং ইসরায়েল সম্ভবত যতটা ভালো জানে হামাস কি, কেন, কিরকম ভাবে কি করে, সেটা পৃথিবীর খুব কম রাষ্ট্রই জানে, কারণ ইসরায়েল ভুক্তভোগী। তো এইখানে ইসরায়েল সর্বাত্মক ভাবে ভারতকে সাহায্য করবে এবং একজন ইসরায়েলের নাগরিকও মারা গেছে। তো ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান এই দুটো রাষ্ট্রের সঙ্গে যদি ভারত সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে এই দেশগুলোর অস্তিত্ব সম্পর্কে আমাদের সন্দেহ রয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ভারত লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি দখল করবে, কারণ ভারত নিজেকে কখনোই যুদ্ধবাজ দেশ হিসাবে নিজেকে চিহ্নিত করতে চায় না। এবং আমরা যেটা দেখছি, ভারত বিশ্বগুরু হিসাবে নিজেকে নিতে চাইছে, এবং বিশ্বগুরু ইকোনমিক পাওয়ারে হয়, হিউম্যান রিসোর্সে হয়, টেকনোলজিতে হয়, সায়েন্সে হয়, হিউম্যান রিসোর্সে হয়, এবং সেখানে বিশ্বগুরু যুদ্ধবাজ হিসেবে যেতে চাইবে না। প্রভোকেশন যদি পাকিস্তান থেকে আসে, আমরা যোগ্য জবাব দেব। এবং আমার মনে হয় এই এক্সারসাইজ যদি একটাও হয় যুদ্ধের ব্যাপার, একটা সাময়িক, ভারত এই সুযোগ, এর থেকে ভালো সুযোগ হবে না, পাক অকুপাইড কাশ্মীরকে আমরা ফিরিয়ে নেব। এটা আমার মনে হয়। একটা প্রশ্ন রাখতে চাইছি আপনার কাছে দীপাঞ্জন দা, যেটা হচ্ছে যে সৈফুল্লাহ যে লস্করি তৈবার ডেপুটি চিফ এবং হাফিজ সঈদের অত্যন্ত কাছের, এবং তারই সংগঠন, ছায়া সংগঠন বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যারা আজকে এই নাশকতা কাজটা করেছে বা জঙ্গি হামলা করেছে, কোথাও মনে হয় যে আগের থেকে যদি ইন্টেলিজেন্স প্রপারলি থাকতো তাহলে এই ধরনের নাশকতামূলক কাজ বা জঙ্গি হামলা কিছুটা হলেও রুখতে পারতো ভারত বা ভারতের সেনাবাহিনী। দেখুন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যেহেতু আমি আমাদের ভারতের প্রিমিয়াম ইন্টেলিজেন্স এজেন্সিতেও কাজ করেছি 11-12 বছর, আমরা এটা সবসময় বলি যে ইন্টেলিজেন্সের লোকদের আমাদের 100 বারের মধ্যে 100 বার সফল হতে হয়। সন্ত্রাসবাদীরা 100 বারের মধ্যে যদি একবার সফল হয়, তাহলে আমরা টিভি প্যানেলে ডিসকাশন করবে, নিউজের হেডলাইন আসবে এবং বহু লোক প্রাণ হারাবে। এটা একটা পার্থক্য। আপনি 26/11 পর ভারতবর্ষে কিন্তু আপনি দেখুন
তার আপনি দেখেছেন মুম্বাইতে সিরিয়াল ট্রেন বম ব্লাস্ট, দিল্লিতে কখনো সার্জারি, দিল্লিতে তো রেগুলার, গুজরাটে হয়েছে, এ রেগুলার হচ্ছে, আমাদের বারাণসীতে সংকটমোচন মন্দির, সারা ভারতবর্ষে লখনৌতে কোর্টে হচ্ছে। তো 26/11 পর কি এরা সব শুধরে গেল? তা তো নয়। এবং তারপর উড়ি পাঠানকোট হয়েছে এবং তার পাই হিসাব আমরা ভারতবর্ষ চুকিয়ে দিয়েছে। তাহলে হঠাৎ করে এই 10-12 বছর 15 বছর ধরে সন্ত্রাসবাদীরা শুধরে গেছে তা নয়। তো ভারতের ইন্টেলিজেন্স অনেকটা ইমপ্রুভ করেছে এবং এরা জানে যে ভারতবর্ষের মাটিতে অন্য কোনো জায়গায় 26/11 মতো হামলা চালানো যাবে না। কাশ্মীরের আলাদাভাবে আমাকে কাশ্মীর দেখতে হবে, ভারত একদিকে কাশ্মীর একদিকে। কাশ্মীরের এটা তো ঘটনা, কাশ্মীরের একটা ঐতিহাসিক ট্র্যাডিশন রয়েছে, একটা বড় অংশের লোকজন তারা ভারতের সঙ্গে থাকতে চায় না, ও সেটা নিয়ে আলাদা বিতর্ক হবে, আজকে সেই সময় নেই। কিন্তু একটা তো সন্দেহের ব্যাপার আসছে, এই যে বলছে যে ইন্টেলিজেন্স, তারা আপনারাই বলুন, যখন 370 যারা যতদিন ছিল অবলুপ্তি ছিল, ততদিন কিন্তু যতদিন প্রেসিডেন্সি ছিল এরকম ভাবে টেরর অ্যাটাক হয়নি, রাইট? কিন্তু হঠাৎ করে এই যে হলো, ঠিক আছে, ডেফিনেটলি একটা গ্যাপ আছে, এটা আমি 100% বলবো যে ইন্টেলিজেন্সের গ্যাপ রয়েছে, স্টেট ইন্টেলিজেন্স এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্সের মধ্যে কোথাও একটা গ্যাপ হয়েছে। তো স্টেট ইন্টেলিজেন্স বা স্টেট পুলিশ ওই রকম একটা জায়গায় একজন সিঙ্গেল, আমি প্যারামিলিটারি ফোর্স আর্মি ছেড়ে দিলাম, পুলিশ কেন ছিল না? কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কি সেটা বলতে পারবেন? সেটা জবাব দিতে পারবেন যে উনি পুলিশ কেন ছিল না? কারণ আসল গ্রাম আপনি যে এনিওয়ে আপনি পহেলগাম, অনন্তনাগ বলুন, কিস্তোয়ার বলুন, যে কোনো জায়গায় যে স্টেট পুলিশের ইন্টেলিজেন্স তারা সান অফ দ্য সয়েল, ভূমিপুত্রদের দিয়ে তৈরি করা হয়, কারণ তারা এক একটা ঘাস চেনে। সেখানে সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর্মি তারা কিন্তু ডিপ্লয়মেন্ট হয় 2 বছর 4 বছর থেকে আবার চলে যায়, সো একটা গ্যাপ থাকে। সেখানে স্টেট ইন্টেলিজেন্স কি করে এরকম ভাবে ফেল করলো? স্টেট পুলিশ কেন ছিল না? একজন স্টেট পুলিশ ছিল না। এবং ওরা জায়গাটা যে বেছে নিয়েছে প্রপার রে কি করে, কারণ রোড হেড থেকে ওই জায়গা প্লেস অফ অকারেন্সে যেতে গেল, যেহেতু গাড়ি চলে না, হেঁটে বা ঘোড়ায় করে গেল আপনার মিনিমাম আধা ঘন্টা 40-45 মিনিট লাগে। তো সেখানে এরা তো জানতে পেরেছে যে ওখানে পুলিশ নেই, ওখানে কোনো প্রোটেকশন নেই। এবং আমরা যাদের আমাদের টার্গেট, এটা সফট টার্গেটও নয়, সফটেস্ট টার্গেট, এবং সেখানে রয়েছে টুরিস্টরা। এবং আমার যেটা মনে হয়, দেখুন একটা ইনডাইরেক্ট মেসেজ যায় কোথাও থেকে, আপনি দেখেছেন স্টেটমেন্ট গুলো, ওমর আবদুল্লাহ কি স্টেটমেন্ট করেছেন, আমাদের অতিথিরা, আরে ভারতবর্ষের অতিথি নয়, ভারতবর্ষের নাগরিক নয়, উনিও তো ভারতবর্ষের, আমাদের অতিথি, উনি কি সেপারেটিস্ট হয়ে কথা বলছেন? এই বিভিন্ন ব্যাপার আছে যার জন্য টেরোরিস্টরা, এবং এটা অনেকদিন থেকে হয়েছে, একদিনে হয়নি, কারণ আমরা যে খবরগুলো পাচ্ছি, এবং একজন প্রাক্তন আইএসআই মেজর উনি সরাসরি পাকিস্তানের আর্মি চিফ মুজিরের ওপরে কিন্তু উনি আঙুল তুলেছেন যে ওনার সরাসরি অনুমতি ছিল, এবং হামাস, লস্করে তৈবা, আইএসআই তিনজনে মিলে কোঅর্ডিনেট করে করেছে। আমি টিআরএফ কে আমি ধরি না, কারণ এরা নাম বদলাতে থাকে, ফান্ডামেন্টাল বেসিক নাম বদলায় ওরা ইকোনমিক স্যাংশন থেকে বাঁচার জন্য। আসল ওই আইএসআই যার নাম বদলায় না, পাকিস্তানের আর্মি জেনারেল তারও নাম বদলায় না, নামগুলো বদলে যায়, পজিশনটা সেম থাকে, এবং হামাস ঐতিহাসিক, এরা মিলে যদি করে থাকে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমার বিশ্বাস ভারতবর্ষের যোগ্য জবাব দেবে এবং খুব তাড়াতাড়ি দেবে। বেশ শ্রীবাস্তব স্বাগত জানাবো। শ্রীবাস্তব সাহেব, আজকে কিন্তু বান্দিপোরায় একটা সেনা অভিযান হয়েছে এবং সেখানেও কিন্তু লস্করে তৈবার আরেকজন কমান্ডোকে মারা হয়েছে, আলতাফ লাল্লি। তো তার মানে এটা জিনিস খুব পরিষ্কার। এবং আজকে আদিল এবং আসিফের বাড়িতেও গিয়ে সেনা অভিযান হয়েছে এবং সেখানেও কিন্তু সেই বাড়িতে বিস্ফোরণ করানো হয়েছে আইডি দিয়ে। সেটা সেনারা করেছে না সেনারা সার্চ করার পর হয়েছে, সেটা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়, কিন্তু কোথাও কিছু যোগ আছে। এবং যে খুঁজে বার করার যে পরিকল্পনা বা চেষ্টা, যেটা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে রাজি, কিন্তু সে পথেই ভারত হাঁটছে। পাশাপাশি বিভিন্ন দিক থেকে জল, স্থল, অন্তরিক্ষে ভারতের সমস্ত মহড়া কিন্তু চলছে। কোথাও মনে হচ্ছে যে খুব দ্রুত এই জঙ্গি হামলার সঙ্গে যারা যুক্ত বা সন্ত্রাসবাদীরা ভারত খুঁজে বার করবে এবং মোক্ষম জবাব দেবে। ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি এটাই বলবো কি ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আমি দুটো অপারেশনের কথা বলবো যার মধ্যে আমি পার্সোনালি জড়িত ছিলাম পলিসি লেভেলে। আমাদের কার্গিল অপারেশন হলো 1999-এ, আমি ছিলাম। তারপরে মুম্বাই ব্লাস্টে আমি কাসাবকে কোয়েশ্চেন করেছি পার্সোনালি, তো ওখানেও আমরা ছিলাম। আর আজকে 2025-এ আমরা পাহালগামটা দেখছি। এখানে তো আমি নেই, আমি তো এখানে কলকাতায় বসে আছি। তো যেটা আমরা ইনপুট পাচ্ছি ওর উপরই আমি কথা বলবো।
নাম্বার ওয়ান, হাউ ইট ইজ ডিফারেন্ট। 99, 2008, 2025-এর মধ্যে ভারতের মধ্যে কি চেঞ্জ এসছে? একটা তো কমন ফ্যাক্টর আছে, দেয়ার হ্যাজ বিন এ সারপ্রাইজ, দেয়ার হ্যাজ বিন এন্ড ফেলিয়ার। এই 99-এ এই কার্গিল কমিশন রিপোর্ট রিভিউ কমিটি, এই আমাদের ফরেন মিনিস্টারের বাবা, উনি একটা মোটা মোটা রিপোর্ট 3 ভলিউম বানালেন, আর ওটা রিলিজও হলো। ওর মধ্যে আমিও গিয়েছিলাম কথা বলতে, কি আমাদের কোথায় এন্ড ওয়ার্ড ছিল পাকিস্তান নিয়ে, রাইট? তো এত মোটা কিছু হয়নি। তারপর আমাদের মুম্বাই ব্লাস্ট, এখন আমরা বুঝতে পারলাম, যে সময় আমরা ইন্ট্রোগেশন করছিলাম আজমল কাসাবকে, কোয়েশ্চেন করছিলাম, আমরা তো 10 জন লোক আর এইসব কথা লাখুই পর্যন্ত পৌঁছতে পেরেছি, কিন্তু আমরা তো কোনোদিন ডেভিড কোলম্যান হেডলি বা তাসউর রহমানের নামই ছিল না। ওটা আমার মনে হয় পরে, এখন আতাউর সামনে আসছে, রাইট? এটা পরে এসছে, বিকজ দ্য ওখানে আপনার নারিমান হাউসে যখন ইসরায়েলিরা মারা গেল, রাইট? এই যে বাইনারি আছে না, পাকিস্তান আর ইন্ডিয়া বাইনারি যদি আমরা দেখি, এর মধ্যে আমরা গুলিয়ে ফেলছি যে ওর আগে ওর একটা কিছু আছে। আপনি 2008-এ দেখুন, 2008-এ আপনি দেখবেন নারিমান, ওখানে আপনার জিউসদের মারা হলো, রাইট? এটা ভেরি ইম্পর্টেন্ট না। আপনি দেখবেন 2010-এ যখন বিল ক্লিন্টন এসেছেন, তখন চিঠি সংপিরা হয়েছে, ওখানেও মারা হয়েছিল। বিল ক্লিন্টন 5 দিনের জন্য এসেছিলেন 2010-এ, এবার জেডি ভান্স ছিলেন। তো একটা জিনিস যেটা আছে, দোজ পাওয়ার্স উইচ আর নট কমফোর্টেবল, যেটা ইন্ডিয়া আর আমেরিকা, ইন্ডিয়া জুস ইসরায়েলের সঙ্গে যদি আমাদের যেটা জুথ হবে ওটা নেই, তাহলে ওটা হু আর দোজ ডিপ স্টেটস, ওটা আইডেন্টিফাই এখন পর্যন্ত আমরা করতে পারিনি, লেট বি ভেরি অনেস্ট। সো দের ইজ দ্য ইন্টেলিজেন্স ভয়েডস, দের হ্যাজ বিন সারপ্রাইজেস উইচ আর দেয়ার, আমরা ওখানে কোনো ইম্প্রুভমেন্ট নেই। অন্যদিকে কিন্তু এবার আলাদা আছে, আমরা তো প্ল্যানিং স্টেজে আছি, আমরা সব দেখছি সেম জিনিস, সেম মানুষ। আপনি বলছেন যে 2008-এ বোম্বাইতে যখন এটা হয়েছিল, তখন মানুষ চিৎকার করেনি, ভারতের মানুষের আবেগ ছিল না? সেম জিনিস 99-এ মানুষগুলো রক্ত দিয়েছে, এই কলকাতা মাটিতে কতগুলো রক্ত বটল এরকমই আনইউজ রয়ে গেল, বলে আমরা যাব বর্ডারে। তো আবেগ তো অলওয়েজ ছিল 1999, 2008, কিন্তু এবার একটু ডিফারেন্ট আছে, এটা ডিফারেন্ট। ও সময় আমরা মোবিলাইজ করেছিলাম ওয়ার্ল্ড ওপিনিয়ন, ও সময় আমাদের একটা ওয়ার সেল ছিল, ওটা এখন আমার মনে আমি জানি এটা ওয়ার রুম তৈরি হয়ে গেছে 24/7, যেখানে ইন্টেলিজেন্স আসছে, যেখানে মনিটর হচ্ছে মুভমেন্ট অফ দ্য পাকিস্তান আর্মি হ্যাজ মুভ। এটা আমরা বলি খবর দুশ্মন কি, ওখানে একটা মুভমেন্ট আছে, ওখানে আমরা দেখছি, ওখানে ওদের একটা জিনিস অ্যাড করে দিচ্ছি আপনাকে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজ আসিফ আজকে স্বীকার করেছেন বা কবুল করেছেন যে 3 দশক ধরে জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান। সেখানে অবশ্যই আমেরিকার, ব্রিটেনের কথা বলেছে, পশ্চিমী দেশগুলোর কথা বলেছে। তার মানে এটা পরিষ্কার যে পাকিস্তান এই জঙ্গিদের মদত দেয়। দেখুন, পরিষ্কার নয় এটা, আপনি অ্যাকচুয়ালি চাইনিজের কথা আছে, যখন দে ওয়ার ওয়াইজ ম্যান পয়েন্টিং টুয়ার্ডস দ্য মুন, উই লুক অ্যাট দ্য ফিঙ্গার। নাও এখন কি একটা ফল্ট লাইন দেখা যাচ্ছে, এইটাই তো আমি বলছি, এটা ডিফারেন্স। ফল্ট লাইন দেখুন, আবার 99-এর পুনরাবৃত্তি হয়েছে। ওখানে যেমন পারভেজ মুশারফ কোনোদিন নওয়াজ শরীফকে বলেনি কি আমরা কি করতে চাচ্ছি, রাইট? উইথাউট লেটিং হিম নো, হি ডিড এভরিথিং। এবার এই জেনারেল আসিম মুনির আর ওনার ডিজি আছে লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, ওরা পলিটিক্যাল পার্টি যেখানে শাহবাজ শরীফ আছে, ওরা তো নিজে আর্মির উপরে আছে, ওদেরকে বলেনি কি উনি কি করছেন। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ওখানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা আছে ঘাবড়ে গেছে, অ্যান্ড ওদের মাইনরিটিতে আছে। আপনি মনে রাখবেন ওখানে যে ইমরান খান আছেন, ওনার যে পাবলিক সাপোর্ট আছে, ওই পাবলিক সাপোর্ট খুব অনেক দারুণ। এর মধ্যে একটা জিনিস আমরা বলতে চাই, এটা একটা মিসকনসেপশন আপনাকে দূর করতে চাই। 2 ফ্রন্ট ওয়ার, 2.5 ফ্রন্ট ওয়ার, আমরা অনেক বারবার কথা বলি। আপনি জানেন পাকিস্তান আমি কত ফ্রন্ট ওয়ার ফেস করছে? আপনি বালুচিস্তানে দেখলেন ওদের টানেল, আপনি দেখলেন কিছু কাটা হয়েছে বালুচিস্তানে এখনো, রাইট? আপনি দেখুন খাইবার পাখতুনখোয়া ডুরান্ড লাইন, ওখানে তারিকে তালিবান পাকিস্তান সেকেন্ড ফ্রন্ট, অ্যান্ড থার্ড ফ্রন্ট ইজ নাও দেয়ার ইস্টার্ন ফ্রন্ট, আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট। কোথায় আছে ওদের রিজার্ভ? কোথায় আছে ওদের ম্যান পাওয়ার? কোথায় আছে? অ্যান্ড এই আসিম মুনির আর এই 2023 থেকে যখন থেকে উনি ইমরান খানের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, কোর কমান্ডার বাড়িটা ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। মানুষগুলো জিজ্ঞেস করছে তুমি 1947 থেকে এখন পর্যন্ত কতগুলো তুমি জিতেছো, এটা দেখো, এটা বলে দাও। প্রত্যেকটা দেশের একটা আর্মি হয়, পাকিস্তান আর্মির একটা দেশ আছে, ওরা কোয়েশ্চেন করছে ক্রেডিবিলিটি অফ দ্য পাকিস্তান আর্মি, হি ইজ টোটালি অন দ্য বুটস। এখন আসিম মানুর যিনি মোল্লা বলা হয়, ওনার কাছে কোনো অপশন নেই, রাইট? উনি করেছেন, উনি ভুগবেন। আমার এই যে কনফ্রন্টেশন স্টার্ট হয়েছে, যেটা ডিফেন্স মিনিস্টার বলেছেন, এইটা আপনারা দেখুন, এটা একটা ডিপ মিনিং আছে। ওদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এটা ঘোরাফেরা হচ্ছে, আর শীঘ্রই আপনি দেখবেন
আমাদের যদি অ্যাসেসমেন্টটা কারেক্ট থাকে পাকিস্তানে বহুত শীঘ্রই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আসিম মুনির এত যাবে বা চিফ মার্শাল লাগাবে, তাহলে আমাদের একটা নতুন ডাইনামিক্স আমরা দেখতে পারবো। দ্যাট ইজ পয়েন্ট 2। নাম্বার 3, প্রত্যেকবার ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। আপনি একটা বালাকোট তো করে দিলেন, এয়ার স্ট্রাইক চলবে না, কোথায় কোন লঞ্চ প্যাড আছে, কোন হোল্ডিং এরিয়া আছে, কোন ট্রেনিং এরিয়া আছে, বকওয়াস, দের ইজ নাথিং নাও। অল থিংস হ্যাভ বিন মেল্টেড উইথ দ্য পপুলেশন। তাহলে কোথায় আপনি স্ট্রাইক করবেন? নাও উৎসটা কোথায়? উৎসটা আছে পাকিস্তান যেটা নিয়ে, ইসলামিক স্টেট যেটা নিয়ে খুব বড়াচড়া করছে, ওটা হলো ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন, ওদের হচ্ছে মিসাইল। আপনি ডিসেম্বর 2024-এ এই গভর্নমেন্ট, বাইডেন গভর্নমেন্ট ওদের বলো তুমি ব্লাস্টিক মিসাইল বানাবে না, বিকজ উই উইল বি আন্ডার থ্রেট, দে হ্যাভ বিন পুট আন্ডার স্যাংশন। সো দিস টাইম দ্য স্ট্র্যাটেজিক টার্গেট উইল বি দেয়ার নিউক্লিয়ার ইনস্টলেশন, দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট, যেখানে এনরিচমেন্ট আছে, যেখানে ওদের বম তো এরকম বানানো হয় না, রাইট? ওদের কাহুতা আছে, ওদের আপনার চাগাই হিলস আছে, ওদের সিন্ধ প্রভিন্স আছে, ওদের যে লঞ্চ সাইট আছে যেখানে গুলো রাখা আছে, ওইটা হবে। দ্যাটস দ্য ডিফারেন্স দিস টাইম। এই যে গভর্নমেন্ট আছে, এটা ডোমেস্টিক কম্পালশন আছে। আপনি দেখবেন ইলেকট্রাল পলিটিক্স হবে, এই ইলেকট্রাল পলিটিক্স এই গভর্নমেন্টটা আপনার আন্ডার কম্পালশন আছে, ওদের করবে। কবে করবে? আপনি আপনাকে বলেছি 7 তারিখে, লাস্টে ফিনিশ করে দিই। 7 অক্টোবর 2023-এ যখন হামাস এসছিল, তখন জানেন IDF, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, দে ডিড নট রিঅ্যাক্ট অন দ্য 7th, দে ওয়েন্ট অন 13 অ্যান্ড ফুল ফ্লেজের যেটা অপারেশন ওয়েস্টার্ন এতে হয়েছে, ওটা 20 সেপ্টেম্বরে হয়েছে, রাইট? দ্যাট ইজ অন 20th, 7th অক্টোবর, 13 and 20th অক্টোবর। আমি আসবো, আমার সঙ্গে এই মুহূর্তে রাজকুমার কটেরি রয়েছেন, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে রাজকুমার দা, যেভাবে এই মুহূর্তে ভারত বিশ্ব মঞ্চে ভারতকে, পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, এবং বেশিরভাগ দেশ, যেটা দীপাঞ্জন দাও বললো, এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল, চীন, সমস্ত বড় বড় দেশ ভারতকে পাশে থাকার বার্তা দিয়েছে, এবং এর মধ্যেই আমরা দেখেছি যে কূটনৈতিক স্ট্রাইক তো ইতিমধ্যেই হয়ে গেছে, সিন্ধু জল চুক্তি ইতিমধ্যেই বাতিল ঘোষণা করেছে, কিন্তু পাকিস্তান থেকেও কিন্তু পাল্টা সাবির শরীফও আলটিমেটলি কিন্তু একটা বার্তা পাঠিয়েছে ভারতের জন্য, যে আমরা এই করছি। তার মধ্যে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বলেছে সিমলা চুক্তি। যদি সিমলা চুক্তি বাতিল হয়, তাহলে নিয়ন্ত্রণ রেখা বা এই সীমান্ত নিরাপত্তা নিয়ে কোথাও তো একটা বড় সমস্যা তৈরি হতে পারে। যদি এইটা নিয়ে ছোট্ট করে আমাদের একটুখানি বলেন। না, দেখুন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অনেক দশক আগে, 1972 সালে। হ্যাঁ, তখনকার যে প্রেক্ষাপটে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারপরে আজকে প্রায় আমরা 3 আর 2 5 প্রায় 4.5 দশক সময় অতিক্রান্ত। সুতরাং এই 4.5 দশক সময়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়েন বেড়েছে, অনেক রকমের ডাইনামিক্স চেঞ্জ হয়েছে। এই মতো অবস্থায় আমি গতকালকেও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে সিমলা চুক্তি আদৌ কি বাস্তবে কার্যকর হয়ে আছে, নাকি কাগজের মধ্যেই সীমিত রয়েছে? এটা আমার একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। কারণ যে চুক্তিতে যা যা কিছু বলা হয়েছিল, লঙ্ঘিত হয়েছে প্রত্যেকটা বিষয়, এবং লঙ্ঘিত হয়েছে পাকিস্তানের দিক থেকে। আপনারা লক্ষ্য করুন, সিমলা চুক্তিতে যা যা বলা হয়েছিল প্রত্যেকটা বিষয় পাকিস্তান উল্লঙ্ঘন করছে। সুতরাং বাস্তবে কিন্তু সেই সিমলা চুক্তিটা এক্সিস্টই করছে না, যদি আমি থিওরিটিক্যালি ইট এক্সিস্ট অফকোর্স। সুতরাং পাকিস্তান যখন বলছে যে সিমলা চুক্তি বাতিল হয়ে যাবে, তাতে কি খুব একটা যায় আসে? এটা আমার একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আজকে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আগামী দিনে নতুন কোনো চুক্তি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই কারণে যে পাকিস্তান এখন একটা কমপ্লিটলি ফেইল্ড স্টেটের জায়গায় গিয়ে পৌঁছেছে। পাকিস্তানের আর্মি একরকম পথ ধরে এগোবার চেষ্টা করছে তাদের নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখবার জন্য, পাকিস্তানের প্রশাসন, সরকার, তারা আরেক রকমের পথ ধরে চলছে তাদের অস্তিত্ব বজায় রাখবার জন্য। প্রভিন্সিয়াল গভর্নমেন্টসগুলো তারা তাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা রয়েছে। সুতরাং পাকিস্তানের অর্থনৈতিক দিক থেকেও একটা ফেইল্ড স্টেট এবং রাজনৈতিক দিক থেকেও ফেইল্ড স্টেট। এবং আপনি আমাকে বলুন, একটা কথা আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আজকে ভারত সরকার আগামী দিনে যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে কার সাথে আলোচনা করবে? আর্মির সাথে আলোচনা করবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবে, না উপপ্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, নাকি প্রভিন্সিয়াল গভর্নমেন্টস এর সাথে কথা বলবে? সো দিস ইজ মানে এমন একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে, যে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট
তো আমরা বহু সময় ধরে বলে আসছি, এবং আজ আগামী দিনে পাকিস্তানের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কিন্তু হতে যাচ্ছে, এবং পাকিস্তান যদি আরো ভেঙে কয়েক টুকরো হয়ে যায় সেটাও অবাক হবার কিছু নেই। এই মতো অবস্থায় ভারতকে খুব সংযত হয়ে তার যে কূটনৈতিক ব্যাপারটা তো রয়েছে, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক রাষ্ট্রের কাছে পৌঁছেছি এবং তাদের সাপোর্ট পেয়েছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। আমাদেরকে গ্রাউন্ডে থেকে আমাদের নিজেকে সুরক্ষিত রাখবার জন্য এত বছর ধরে আমরা, ভারতের একটা ট্র্যাডিশন রয়েছে যে আমরা ডিফেন্সিভ রিয়ালিজম স্ট্যান্ড ধরেই আমাদের বিদেশ নীতি পরিচালনা করেছি। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করি না যতক্ষণ পর্যন্ত শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করে। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যেখানে বোধহয় পাকিস্তান আমাদেরকে বাধ্য করেছে যে আমাদের অফেন্সিভ রিয়ালিজমের স্ট্যান্ডটাকে নিয়ে একেবারে একতরফা পাকিস্তানের ভেতরে ঢোকা এবং সেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে শুধু ধ্বংস করা নয়, যাতে ভবিষ্যতে এই ঘাঁটিগুলো পুনরায় তৈরি হতে না পারে তার জন্য রেগুলার ইন্টারভেলে সেখানে মানে প্রয়োজনে। আমি আসবো দীপঞ্জনকে ছেড়ে দিতে হবে। রাজুবাবু স্নেহ তোমাদের কাছে আসবো। দীপঞ্জনের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি আমি। দীপঞ্জন, এই মুহূর্তে যে পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি হয়েছে, আপনিও বলছিলেন, শ্রীবাস্তু সাহেব বলছিলেন, বা আমাদের ইয়বাবু বলছিলেন যে এখন বর্তমান পরিস্থিতি ভারতের সঙ্গে বিশ্বের সমস্ত বড় বড় দেশ পাশে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেই বার্তাটা ওদের পাকিস্তানের কাছে কাছে। কিন্তু পাকিস্তানও যে একটা শক্তিধর দেশ, তাদেরও আর্টিলারি বলুন বা তাদের ডিফেন্স সিস্টেম বলুন আমাদের সঙ্গে লড়াই করার জায়গায় হয়তো পিছিয়ে থাকলো, যেটা আপনিও বললেন যে পারমাণবিক শক্তিধর দুটো দেশ। কিন্তু ইন্টেলিজেন্সের দিক থেকে ভারতের এই মুহূর্তে মানে তিনটে ডিভিশন, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স যদি সম্মিলিতভাবে পাকিস্তানের একদম পয়েন্টে যেখানে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেখানে যদি আক্রমণ করা শুরু করে, এবং তার জন্য এই মহড়াও শুরু হয়েছে, সেখানে ভারত কি সেই পথে ইতিমধ্যেই এগোবে, না একটা সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, যে টাইমের ওয়েট ফর দ্য রাইট টাইম টু হিট ব্যাক পাকিস্তান? এই জায়গাটা আপনি জানতে চাইবো আপনার কাছে। দেখুন, এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এটা তো আমরা জানি যে পাক অকুপাইড কাশ্মীরটাকে বহু বছর ধরে পাকিস্তান ওই 1000 কাটসের যখন জেনারেল জিয়ার যে কনসেপ্ট চালু করেছিলেন, সহস্র ক্ষতের রক্তপাত, তখন থেকেই পাক অকুপাইড কাশ্মীরটাকে ব্যবহার করা হতো লঞ্চ প্যাড হিসাবে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় আমি নিজে মানে ঘটনাচক্রে গেছিলাম, মানে দেখেছি আগে, হোয়াট এভার, সেটা আলাদা স্টোরি। তো গড় হাবিবুল্লাহ বলে একটা জায়গা আছে পাক অকুপাইড কাশ্মীর, মুজাফফরাবাদ আর উরি সড়কের ওপর, মোটামুটি আমাদের বর্ডার থেকে 50 কিলোমিটার। সারা পাকিস্তান থেকে জিহাদিদের ট্রেনিং এর পর গড় হাবিবুল্লাহতে এসে ওখানে ওথ নেওয়া হয়, কোরআন ছুঁয়ে তারা শপথ নেয়, পার্টিকুলারলি যারা ফিদায়। এবং সেখানে লস্করে তৈবা ক্যাম্পটা চালাক তখন, বা যারাই করুক, জয়েশ করুক, তারা তখন ওখানে বড় লিডাররা এসে শপথ বাক্য পাঠ করায়। এটা কিন্তু অতীতের। গত 5-7 বছর ধরে, বিশেষ করে বালাকোট উরি হওয়ার পর, পাকিস্তান কিন্তু আইএসআই এই যত টেরর ক্যাম্পগুলো ছিল এগুলোকে সব পিছিয়ে নিয়ে গিয়েছে মূল পাকিস্তান ভূখণ্ডে, এবং স্ক্যাটার্ড করে দিয়েছে। এদের নেতাদের গ্রামের মধ্যে বলেছে তোমরা গ্রামের মানুষের মধ্যে মিশে থাকো, কারণ মিশে না, এখন সমস্যাটা ওইখানেই যে আপনি মিশে রয়েছে সাধারণ মানুষের মধ্যে, আপনি সেখানে গিয়ে কি করে আপনি কাউন্টার অ্যাটাক করবেন? বালাকোটে সম্ভব হয়েছিল কারণ টেরোরিস্টদের ক্যাম্প ছিল, এখন কোনো ক্যাম্প নেই। আর ঘটনার পর গত 3 দিনের সমস্ত টেম্পোরারি ক্যাম্প, লঞ্চ প্যাড সব পিছনে চলে গেছে। একমাত্র উপায় হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে এই জমিটা আমাদের পার্মানেন্ট দখল করে রাখতে হবে, এটাকে ফেরত আনা যাবে, এটাকে রাখতে হবে। কারণ পাক অকুপাইড কাশ্মীর যতদিন ভারতবর্ষ নিয়ন্ত্রণে আনতে না পারছে, ভারতে ইনফিল্ট্রেশন বাড়তে থাকবে এবং এই সমস্যা আসতে থাকবে, খুব মুশকিল হবে। কারণ সমস্যা হচ্ছে যেটা বলছিলেন পূর্ববর্তী বক্তা, পাকিস্তান বলে কোনো কিছু নেই। পাকিস্তান সরকার ডেমোক্রেটিক্যালি, সো কল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, তারা ওই রাওয়ালপিন্ডি বা তার 50 কিলোমিটার। পাকিস্তানের মৌলবীতন্ত্র তারা চালায়, পাকিস্তান আর্মি চালায়, তারা একটা আলাদা পাকিস্তান। আর্মির মধ্যে আইএসআই একটা আলাদা পাকিস্তান, পাকিস্তানের ড্রাগ লর্ডরা আলাদা পাকিস্তান, কতগুলো পাকিস্তান রয়েছে। সো ইলেক্টেড গভর্নমেন্ট একটাই শব্দ ওদের জন্য বলা যায়, ওরা বেচারা, কারণ দে আর অ্যাকাউন্টেবল টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, কিন্তু তাদের হাতে কোনো পাওয়ার নেই। কন্ট্রোল করবে এই ড্রাগ লর্ডরা, মোল্লাতন্ত্র এবং আইএসআই। সেখানে আঘাতটা আনতে হবে, এদের ফান্ডিং কাট করতে হবে, যেটার জন্য আমেরিকা
বা মিডল ইস্টের কান্ট্রিতে নরেন্দ্র মোদী যেটা করেছেন তার সেটারই আজকে প্রতিফলন কাশ্মীরে। টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো আইএসআই তারা সাংঘাতিক সমস্যায় পড়ে গেছে। এবং আমি আপনাকে জানাই সারা পৃথিবীতে ইউনিফর্মে যারা চাকরি করে, যে কোনো এজেন্সি, যে কোনো ফোর্সের সব থেকে করাপ্ট এজেন্সি হচ্ছে আইএসআই। প্রতি কজন আইএসআই এর লোক তারা এই ড্রাগ ডিলের সঙ্গে ইনভলভ থাকে, ইলিগাল ওয়েপন্স এর সঙ্গে। সারা পৃথিবী থেকে হাজার হাজার কোটি টাকা আসে টেরর ফান্ডের নামে, সেগুলোকে ওরা লুটপাট করে। তাদের ওটা ব্যক্তিগত সমস্যা। এই ফান্ডিংটা যেটা কেটে যাচ্ছে, ইন্ডাসের জল যদি কেটে যায় যেরকম অবস্থা হবে পাকিস্তানের, এক্স্যাক্টলি এই ফান্ডিং কেটে গেলে এদেরও তাই অবস্থা হবে। তো এরা একটা মেসেজ দিতে চাইছে যে আমরাও আছি, বিকজ সার্ভাইভালের কোশ্চেন। তার জন্য আইএসআই তাদের ওই একটা টার্গেট, হামাস গাজা স্ট্রিপ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবার ওদের পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, তাদের একটা টার্গেট। লস্করেতে এবার নিজস্ব একটা টার্গেট। অনেকগুলো মাল্টি লেয়ার্ড ইন্টারেস্টেড লোক রয়েছে, তার ফলশ্রুতি আমাদের 26 জন হিন্দু নাগরিককে আমরা হারালাম কাশ্মীরে। বেশ বেশ দেবাঞ্জন দা, অনেক ধন্যবাদ আপনার আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে দীপাঞ্জন বাবু, রাজকুমার কোঠারি এবং শ্রীবাস্তব সাহেব তাদের বক্তব্য রেখেছেন। আমি একটু রাজুর কাছে জানতে চাই। রাজু, গতকাল একটা সর্বদল বৈঠক হয়েছে যেখানে সমস্ত দল সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। আজকে আমরাও জানি রাহুল গান্ধী, বিরোধী দলনেতা লোকসভা, তিনিও আজকে কাশ্মীরে গিয়েছিলেন। সেখানকার আহত যারা পর্যটক তাদের সঙ্গে দেখা করেছেন, উপরাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেছেন এবং দলের তরফ থেকেও তিনি এটা বার্তা দিচ্ছেন এই মুহূর্তে সবাইকে এক থাকতে হবে। তৃণমূলের তরফ থেকেও আমি দেখেছি যে অবভিয়াসলি মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন যে কিভাবে এই জঙ্গিয়ানা ঘটলো, যেখানে ধর্মের নিরিখে পরিচয় নিয়ে এতগুলো মানুষকে, পর্যটককে খুন করা হলো। খুব স্বাভাবিকভাবে নিন্দার ঝড়। কিন্তু তোমাদের দলের তরফ থেকে এখনও আমি এমন কোনো স্টেটমেন্ট পাইনি যেটা মনে হচ্ছে যে দেশ আগে, তারপরে রাজ্য বা দেশের রাজনীতি। কোথাও একটা এখনও সমালোচনা কিন্তু তোমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কেন এটা? না, দেশ আগে তো সবসময়তেই আছে, সেটা নয় সবার আগে দেশ, এমন তো নয় যে মোদিবাবু আসার আগে দেশ ছিল না। দেশ সবসময়তেই আগে ছিল, আগে থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাশ্মীরের মতো একটা জায়গা, যে জায়গায় আমরা যদি কখনো ঘুরতে যাই, আপনি যদি কখনো ঘুরতে গেছেন দেখেছেন, কাশ্মীর গেলে পারে সাধারণ যে মোবাইল ব্যবহার করে মানুষ, এই মোবাইলটার সময় অফ হয়ে যায়, এতটাই সিকিউরিটি স্টেট। সেখানে বর্ডারগুলোতে মানে এয়ারপোর্ট থেকে নামার পরে সে ইমিগ্রেশনের মতো তার ডিটেলস, তার আইডি প্রুফ চেক করা হয়, তবে সে এতে ঢুকতে দেয়। সেরকম একটা জায়গায়, সেরকম একটা কাশ্মীরের মতো একটা জায়গায় যেখানে প্রত্যেকটা 50 মিটারের মধ্যে রেখা দিয়ে ঢুকেছে, 50 মিটারের মধ্যে একটা করে সেখানে কেন্দ্রের জওয়ান আছে। সেই রকম একটা জায়গা থেকে এই জঙ্গিগুলো যারা ঢুকে গেল এত বড় বড় বন্দুক নিয়ে ঢুকে গেলই শুধু তাই নয়, তারা সেই জায়গায় অ্যাটাক করবে, সেই জায়গাটা আগে গিয়ে রেকি করার পরে সেখানে যেদিন হামলা চালালো, 15 মিনিট ধরে হামলা চালানোর পরে আবার নির্বিধায় একদম ঢুকে গেল, ফের পাকিস্তান চলে গেল। অর্থাৎ এই যে জিনিসটা, টোটাল জিনিসটাই দেখুন, এত একটা সিকিউরিটি জায়গা থাকা সত্ত্বেও কিভাবে কেন্দ্রের বর্ডার ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে আমরা বারবার বলার চেষ্টা করছি, ঢুকলো। এটা তো একটা পার্ট, মানে একটা গেল, কিভাবে ঢুকলো এটা একটা কোশ্চেন মার্ক, কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমি এখানে একটা প্রশ্ন করি রাজুবাবু, একটা প্রশ্ন করি। অবভিয়াসলি এখানে যে ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু মুর্শিদাবাদে যখন এই রাজ্যে ঘটে, মোথাবাড়ি যখন ঘটে, তখন কেন ইন্টেলিজেন্স ফেলিওর? ওইটা একটু আসছি, আমাকে তো সময় দিয়েছেন বলবো। তো হচ্ছে যে এরকম একটা জায়গায় যে আমরা যে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারছি যে আইবির কাছে আগে থেকেই রিপোর্ট ছিল যে এরকম যাত্রীদের উপরে হামলা করতে পারে। রিপোর্ট থাকা সত্ত্বেও ওখানে হামলা হলো, কোনো রকম কোনো বাধা নির্বিঘ্নে চলে গেল। এবং আশ্চর্যজনকভাবে এখানে একটা হিন্দু মুসলমানের ব্যাপারে এখানে একটা কিন্তু মিডিয়া পাবলিসিটি বিভিন্ন জায়গায় হতে দেখা হচ্ছে, সেখানে যে হিন্দু বলো, কালমা পড়ো, এরকম একটা ঘটনা, এরকম একটা চোখের সামনে আসলো। দেখুন 2019 সালে ঠিক একইভাবে একটা ঘটনা ইলেকশনের আগে ঘটলো, যেখানে পুলওয়ামা অ্যাটাক, পাশেই পুলওয়ামা আর ওই যে জায়গাটায় ঘটেছে সেই জায়গাটা খুব একটা ডিস্টেন্স নয় সেখান থেকে। তো সেই এমন একটা জায়গা, আর যে জায়গাটায় ঘটনা ঘটেছে, এটাই বলতে চাইছো রাজুবাবু যে মানে মোদী সরকার বা বিজেপি সরকার আসলেই একটা পাকিস্তানের সাথে যুদ্ধ তৈরি হয়। আমি একটা জিনিস বলতে চাইছি যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গায় পায়ে হেঁটেও যাওয়া যায় না, খচ্চর করে ঘোড়ায় করে যেতে হয়। তাহলে আমার যেটা পরিষ্কার কথা
কথা যে এরকম একটা জায়গায় যখন অ্যাটাক হলো বারবার, মানে তার মানে সমগ্র পরিকল্পিতভাবে তারা এত স্পেসটা দেওয়া হয়েছে বা কোনো তারা স্পেসটা পেয়েছে গাফিলতির কারণে। আইবি রিপোর্ট থাকা সত্ত্বেও সেখানে প্রোটেকশন দেয়নি যাত্রীদের বারবার। এখন আমরা দেখছি যে আবার একটা তারা আক্রমণের একটা তারা হুমকি দিয়েছে, সেরকম আইবির কাছে রিপোর্ট হচ্ছে ট্রেনের উপরে হামলা হবে এমন কিছু তারা জানতে পেরেছে। এখন যদি জানতে পারে আগেও পেরেছে, অর্থাৎ আইবির রিপোর্ট থাকা সত্ত্বেও তারা আটকাতে পারেনি। সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের বর্ডার, কেন্দ্র সরকারের দপ্তর এর জন্য দায়ী। এর জন্য সম্পূর্ণভাবে অমিত শাহ এবং স্বরাষ্ট্র দপ্তর দায়ী। বিএসএফ ঠিকঠাকভাবে তাদেরকে যদি কন্ট্রোল করে, এবং এটাও শোনা যাচ্ছে একজন দুজনকে ফেসবুকে আমরা বিভিন্ন ওখানকার কাশ্মীরে যারা পোস্টিংয়ে আছে কিছু আমরা সৈনিককে দেখতে পাচ্ছি যারা বলছে যে ওই সময় কিছু ইয়েকে যারা ওখানে 50 মিটার দূরে যারা দাঁড়িয়ে ছিল, তো অনেকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দুদিন আগে থেকে। তার মানে কোথাও একটা কোনোরকম একটা গন্ডগোল বা ইচ্ছাকৃতভাবে হিন্দু মুসলমানের ব্যাপার, ওয়াকাফ আইনটা যখন পাশ হয়ে সারা ভারতবর্ষে যখন তোলপাড় হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে যখন কেন্দ্র সরকার চাপে পড়ছে, সেই রকম একটা জায়গায় হিন্দু মুসলমান হলো। যেমন পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল ঠিক 2019 ইলেকশনের আগে। সামনে তো কোনো ভোট নেই, এখানে ওয়াকাফ বিলের চাপে অবশ্যই এটা একটা মানুষের সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন থাকতেই পারে। সংশোধনী বিল নিয়ে গোটা দেশ জুড়ে আমরা দেখেছি যে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, কিন্তু সেটার সবথেকে বড় রূপ, খারাপ রূপ আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি। সেটা তো ইন্টেলিজেন্স ফেলিওর। আপনার চ্যানেলে একটা কথা বারবার উঠে আসে যে সরকার না চাইলে যুদ্ধ হয় না। আপনার চ্যানেলে বহুবার এই কথাটা উঠেছে। আমি আবার বলছি, কেন্দ্র সরকার না চাইলে জঙ্গি ঢোকে না, কারণ কেন্দ্র সরকারের তুমি একদম পুরোপুরি ইন্টেলিজেন্স ফেলিওর। আমি স্নেহার কাছে যাব। স্নেহান, বারবার একই অভিযোগ হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফ, প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার থাকলেই এই ধরনের ঘটনা ঘটে, এবং সেখানেও ধর্মীয় মেরুকরণ যাই বলো হিন্দু মুসলিম চলে আসে ইচ্ছাকৃতভাবে হচ্ছে। কি জবাব দেবে তুমি? দেখুন, বিষয়টা হচ্ছে কি, সেদিন মানে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রেখেছেন বিহার থেকে, উনি দত্তহীন ভাষায় একটি কথা বলেছেন যে আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কড়া জবাব দেব, এমন জবাব দেব যে যার দৃষ্টান্ত থেকে একটা উত্তর দেবো। কিন্তু তার সাথে উনি একটা অ্যাড করেছেন, যেটা হয়তো আগে আমরা অনেক সময় কি হয়েছে, যেমন উড়ির সময় বা ধরে নিন বালাকোটের সময় আমরা শুধুমাত্র উত্তরটা দিয়েছি তাদেরকে যারা ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু এবার কিন্তু প্রধানমন্ত্রী স্পেসিফিকভাবে বলেছে যে শুধুমাত্র তাদেরকে উত্তর দেবো না, যারা করেছে, যারা এটাকে মাস্টার মাইন্ড করেছে বা যারা সাপোর্ট করেছে তাদেরকেও কিন্তু উত্তর দেবো। এবং আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, আপনি দেশের বাইরের যারা মাস্টার মাইন্ড তাদেরকেও যেরকম জবাবটা দেবেন, এই দেশের মধ্যে বসে যারা সাপোর্টটা দিচ্ছে তাদেরকেও জবাবটা দেবেন। আমি কেন এই কথাটা বললাম, এই জন্য যে কোনো মানুষ বসে বসে রাজীববাবুর কথাটা শুনলেন এতক্ষণ, আমি তাদেরকে এটা বলি, আসিফ মুনির, ঠিক আছে, আসিফ মুনির এই ঘটনার কয়েকদিন আগে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই কাশ্মীরে, ঠিক আছে, কাশ্মীরের যে লড়াই তার পাশে আমরা আছি, এবং বিভিন্ন জায়গা থেকে এখন খবর আসছে সরাসরি ভাবে আইএসআই বা পাকিস্তান আর্মির যে রোলটা, ঠিক আছে। আচ্ছা, এরা এই যে 2.5 থিওরি, এরা এত শিওর হয় কেন? এরা শিওর হয় এই কারণে যে কাশ্মীরে একটা নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কাশ্মীরের যে টুরিস্ট, গত বছর 2.34 করোড় টুরিস্ট কাশ্মীরে গেছে, তার আগের বার 2.11 করোড়, মানে যদি আমরা পরিসংখ্যান দেখি, বিজনেস পরিসংখ্যান ছাড়িয়ে গেছে, এত মানে বিজনেস হয়েছে ট্যুরিজম। এটা সবথেকে বেশি অখুশি কে সুপ্রিয়তা, পাকিস্তানের থেকে বেশি অখুশি কেউ হতে পারে না যে কাশ্মীর নিউট্রাল হচ্ছে, কাশ্মীর একটা স্টেবল জায়গায় পৌঁছাচ্ছে, এবং কাশ্মীরের মানুষও কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্নবাদ থেকে বেরিয়ে আসছে। এই ঘটনাটার প্রমাণ দিয়েছে। আবার অশান্ত করো, আনস্টেবল করো, টুরিস্টরা যাবে না, মানুষ দারিদ্রতায় ভুগবে, কারণ মানুষ ওখানকার মানুষ তো ট্যুরিজমের তখন আবার তাদেরকে আমরা বিচ্ছিন্নবাদ বোঝাতে পারবো। এবং তারা জানে যে আমাদের ভারতবর্ষের মধ্যে রাজীববাবুর মতো মানুষরা আছে যারা টেরোরিস্টদের থেকে অ্যাটাক করার থেকে দেশের সরকারকে অ্যাটাক করবে, দেশের সরকারকে এমন একটা ফলস পজিশনে ফেলে দেবে যে দেশের সরকার প্রত্যাঘাত করার থেকে যে তারা পলিটিক্যালি ডিফেন্সিভ জায়গায় চলে আসবে। আমি কেন এই কথা বলছি, বিরোধী দলের রোলটা কি আমি বলি। মুম্বাই অ্যাটাকের পরে একটা প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, 1 মাস পরে। রাজনাথ সিং তখন আমাদের সর্বভারতীয় সভাপতি ছিল। প্রেস স্টেটমেন্ট, আমি প্রেস স্টেটমেন্টের শেষের সেকেন্ড স্ট্যান্ডার্ডে পড়ছি, যে বিজেপি হ্যাজ প্রমিসড টু গিভ ইটস হোল হার্টেড সাপোর্ট টু এনি কংক্রিট অ্যাকশন taken by India against those directly or indirectly linked with Mumbai attacks, but the government need to match its rhetoric with concrete action. মানে যখন আমরা বলেছিলাম, আমরা কিন্তু বলিনি ইউপিএ সরকার,
আমরা বলেছিলাম দেশ যে ডিসিশন নেবে ভারতীয় জনতা পার্টি তার সাথে আছে। কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিসও ঘুরছে, ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তখনকার ওই সময় তিনি বোধহয় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, তিনি তখন এটাও কিন্তু পুরোপুরি কংগ্রেস আমলে কেন এত জঙ্গি আক্রমণ হচ্ছে, কি করে ঢুকছে, কি করে ফান্ডিং হচ্ছে, সেই সরকারের বর্ডারে কারা আছে, এটাও কিন্তু বারবার বিএসএফ কি করছে, কেন্দ্র সরকার কি করছে। আমি রাজনাথ সিংয়ের সঙ্গে তোমাকে নরেন্দ্র মোদীর সেই ভাষণের কথা মনে করিয়ে দিলাম। ডেফিনেটলি কেন বলা হয়েছিল, মুম্বাই অ্যাটাকটা যেখানে হয়েছিল, ধরুন কাশ্মীর একদম বর্ডার লাগোয়া একটা এরিয়া। কাশ্মীরে ইনফিল্ট্রেশন কিন্তু আজকের ব্যাপার না, বা 2014 পরে হয়েছে তা না, 1947-এর পর থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সেইখানে কাশ্মীর আনস্টেবল আজকের থেকে না। কিন্তু বিষয়টা যে মুম্বাইয়ের মতো ভারতের বাণিজ্যিক নগরী, যেটা পাকিস্তান থেকে এতটা দূরে, সেখানে ঢুকে আসলো, সেখানে অ্যাটাক করলো। আচ্ছা, ইন্টেলিজেন্সের কাছে ফেলিয়ার বা সেই কথাটা আমরা আসছি না। আপনি বলবেন তো পেহেলগামে তো ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল। আচ্ছা, পেহেলগামে যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার থেকে থাকে, সেটা কিন্তু কিরেন রিজিজু স্বীকার করেছে যে সৎ সাহসটা। গতকাল যে সর্বদল বৈঠকে বলেছেন। কেন বলা হয়েছিল মুম্বাই অ্যাটাকের পরে ভারত সরকারের পক্ষ থেকে, আমি ইউপিএ সরকার বলবো না, ভারত সরকারের পক্ষ থেকে কনক্রিট কি স্টেপ নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট? আজকে যে মাস্টারমাইন্ড তাহাউর রানা আর ডেভিড কোলম্যান, সেটা তো অবভিয়াসলি পালিয়ে গেছিল, তাহাউর রানাকে ফিরিয়ে আনতে হচ্ছে আজকে। বিজেপি গভর্নমেন্ট আসার পর এই নাশকতামূলক কাজের সঙ্গে বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা যারা তাদের সবাইকেই আমরা দেখেছি যে অনেক বেশি স্ট্রং অ্যাকশন নিয়েছে ভারত সরকার। আমি আরেকটা কথা বলছি, আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ফ্রন্ট। না, মনমোহন সিং একটা কথা বলেছিল যে ওয়ার ইজ নট দ্য সলিউশন। আচ্ছা, আমি বললাম ওয়ার ইজ নট দ্য সলিউশন ইজ ওকে, তাহলে তুমি ডিপ্লোম্যাটিক ফ্রন্টকে পাকিস্তানে কি চাপ দিয়েছিলে? তুমি যে ঘটনা ঘটাচ্ছ, তারপরে বারাক ওবামা আসছে, বারাক ওবামা এসে তোমার দেশে থাকছে, তোমার সাথে ঘুরে তারপরে কোথায় চলে যাচ্ছে না, পাকিস্তানে চলে যাচ্ছে। ঠিক, আজকে আপনি একটা ইনস্ট্যান্স দেখান, আজকে পাকিস্তানকে আইসোলেট করা হয়েছে, এটা তো সবাই বলছে। আজকে ইন্দোনেশিয়ার যিনি প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষে এসেছিলেন, তার শিডিউল ছিল ভারতবর্ষের পরে পাকিস্তানে যাবে, কিন্তু ভারতবর্ষ কিন্তু ডিপ্লোম্যাটিক ফ্রন্টটাকে আটকেছে। কেন আটকেছে? কারণ ভারতবর্ষ বুঝিয়েছে তোমাকে বুঝতে হবে আজকের ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের সাথে এক ব্র্যাকেটে পড়ে না। এবং সবথেকে উল্লেখযোগ্য, চীন ভারতকে সাপোর্ট করেছে। ইসরায়েলের রাষ্ট্রদূত আজকে এসে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে মিটিংও করে গেছে, তাদেরও সাপোর্ট আছে। তার কারণ হচ্ছে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, যেটা বালুচিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে, চীন খুব একটা খুশি না, বারবার আক্রমণের শিকার হচ্ছে, তার ইনিশিয়েটিভগুলো হ্যাম্পার হচ্ছে। এবং কথা হচ্ছে চীন ভালো মতো জানে যদি বালুচিস্তান আলাদা হয়ে যায়, যাওয়ার পর আমরা হাতছাড়া হবো, তাই ওরা এই মোমেন্টে অল আউট মানে পাকিস্তানকে সাপোর্ট দেবে না। পাকিস্তানকে অল আউট সাপোর্ট দেওয়ার জন্য ওই পাকিস্তান যেটা বললো, হামাস আছে, আইএসআই আছে, পাকিস্তান আর্মি আছে, আর ভারতবর্ষ। আমি এই বিষয় নিয়ে আমি রাজকুমারদের কাছে যাবো। কোথাও কি মনে হচ্ছে রাজকুমারদের যত সময় যাচ্ছে পাকিস্তান নিঃসঙ্গ হচ্ছে? অর্থাৎ একসময় মনে করা হতো আমেরিকার সাপোর্ট, একসময় মনে করা হতো চীনের সাপোর্ট, আজকে মুসলিম কান্ট্রিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পাকিস্তানের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে। এখন একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এখানে প্রায় ভাতে মারা মতন কূটনৈতিক স্ট্রাইক ভারত ইতিমধ্যেই করেছে, সিন্ধু জলচুক্তি বন্টন বন্ধ করে দিয়ে। ফলে কোথাও মনে হচ্ছে যে এমন একটা সময় আসবে পাকিস্তান এই জঙ্গি। আপনার এই পয়েন্টটাকে সামনে রেখে আমি আগে লাস্ট যে কথাটা বলছিলাম যে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, সুতরাং পাকিস্তানকে ট্রাস্ট করা মুশকিল। তো পাকিস্তানের সঙ্গে আপনি যে ডিল করবেন, সেটা বিজনেস ডিল হোক বা আর্মস ট্রেড হোক বা যে কোনো ধরনের ডিল হোক, সেখানে পাকিস্তানের ট্রাস্ট লেভেলটা এত লো জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনি দেখুন, আমাদের একজন পূর্বতন বক্তা ইতিমধ্যেই বলেছেন যে আইএমএফ এর কাছে প্রতি সময় তাদেরকে হাত পাততে হচ্ছে, তাদের ফিনান্সিয়ালি তারা একটা করাপ্ট জায়গায় গিয়ে পৌঁছেছে একেবারে। সুতরাং পাকিস্তানের গ্রহণযোগ্যতা বিশ্বের কাছে ক্রমশ কমে আসছে, এবং পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র এবং স্টেট স্পন্সর টেরোরিজমে বিশ্বাস করে, এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট ইতিমধ্যে। এবং আফগানিস্তানের মতন রাষ্ট্র কিন্তু এখন পাকিস্তানের উপরে ট্রাস্ট করছে না, পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখে কাজ করছে, বরং ভারতের সাথে তাদের সখ্যতা বেশি হচ্ছে। তাহলে এগুলো কি প্রমাণ করে না যে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বিশ্বের কাছে খুবই কম? চীনের কাছে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি, তার অনেকগুলো কারণ রয়েছে, সেটা এখানে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু চীনের সঙ্গে পাকিস্তানের যে নেক্সাস রয়েছে, সেটা মূলত এই পূর্বতন বক্তা যেটা বলার চেষ্টা করছিলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যার ফলে পাকিস্তানের মধ্যে দিয়ে তাদের একটা বিশাল একটা ইনভেস্টমেন্ট হয়েছে, সেটাকে তাদের সিকিউর করা, প্রোটেকশন দেওয়া,
এবং আজকে চীনও যে সেই একই কারণ, তারা যে বেল্ট অ্যান্ড রোডের মাধ্যমে পাকিস্তানের যে ইনভেস্টমেন্টটা করেছে সেটাকে সিকিউর দেখতে চায়, এবং জঙ্গি আক্রমণ যদি ক্রমশ ঘটতে থাকে তাহলে তো তাদের ইনভেস্টমেন্টটাও উইল বি অ্যাট স্টেক, তাই না? সুতরাং সামগ্রিকভাবে পাকিস্তানের গ্রহণযোগ্যতা একটা তলানিতে ঠেকেছে এবং আগামী দিনে পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানোটা প্রায় আচ্ছা, স্নেহার একটা জিনিস, স্নেহার একটা প্রশ্ন রাখবে। আরেকটা জিনিসও বড় রিজন আমার মনে হচ্ছে, আপনি কারেক্ট করতে পারবেন, যে এই মোমেন্টে চায়না আর আমেরিকার মধ্যে যে ট্রেড ওয়ারটা চলছে, চায়না আমার মনে হয় না ভারতের সাথে কোনো ডিরেক্ট কনফ্রন্টেশনে যাওয়ার সাহস দেখাবে, কারণ অলরেডি ওদের বাণিজ্য ধাক্কা খাচ্ছে। একদম একদম, মানে ওরা কি ভারতের মতো মার্কেট আবার হাতছাড়া করবে নাকি? অলরেডি আমেরিকান মার্কেট হাতছাড়া। একটা জায়গায় চীন এবং ভারতের স্বার্থটা কিন্তু একই জায়গায়, যে চীনও চাইছে না যে উগ্রপন্থী আক্রমণ ঘটুক ভারতের মধ্যে, এবং তার কারণ হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে চীনের যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানের মধ্যে সেটাকে সিকিউর করা। সুতরাং সামগ্রিকভাবে চীন এখন পাকিস্তানের সাথে সখ্যতা অন্য অনেকগুলো কারণে আছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ দিস পার্টিকুলার ইস্যু ইজ কনসার্ন, চীন কিন্তু পাকিস্তান থেকে দূরত্ব বজায় রাখছে। বেশ বেশ, রাজকুমার দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমি শ্রীবাস্তব সাহেবের কাছে, শ্রীবাস্তব সাহেব, আপনি একটা অ্যানালিসিস করার চেষ্টা করছিলেন, যেটা বলার চেষ্টা করছিলেন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর কি অবস্থান, এবং ডিফেন্স অ্যানালিস্ট হিসাবে আপনার আরও একটু কিছু পয়েন্ট বলার ছিল, সেটা যদি বলেন। খুব ভালো। আমি দেখুন, এটা খুব সুন্দরভাবে এটা আলোচনাটা হয়েছে। আমি আপনার অ্যাটেনশনটা আমি ড্র করছি। এটা ডিপ স্টেটের কথা আমি বললাম। যখনই এরকম জঙ্গি হানা হয়, আমরা বাইনারি ইন্ডিয়া পাকিস্তান করে দিই, আমরা পাকিস্তান থেকে অনেক উপরে চলে এসেছি। নাম্বার ওয়ান, আপনি কেন আমাদের ওয়েস্টার্ন বর্ডারের দিকে তাকাচ্ছেন? 21 জানুয়ারি 2025-এ বাংলাদেশের ISI ডিট্যাচমেন্ট গিয়েছিল ওখানে। কেন গিয়েছিল? ওরা কি হিলিস মাছ খেতে গিয়েছিল না জামদানি শাড়ি? বা হেমাদুর রহমান কমিশন রিপোর্টে আপনার নেয়াজি ওখান থেকে পানের এক্সপোর্ট করতে, ওরা পান বিজনেস করতে গিয়েছিল? ওরা গিয়েছিল ডিপ অ্যাসেটস ট্রান্সফার করার জন্য। ওরা গিয়েছিল DGFI-কে বলতে আর জেনারেল ওয়াকুরুজ্জামানকে বলতে, আমার একটা প্যাকেট আসবে, আপনি পাঠিয়ে দেবেন। মানে রুটটা থ্রু বাংলাদেশ। ভেরি নাইস। আগে আপনি দেখুন না, কান্দার হাইজ্যাক কোথা থেকে হলো? কান্দার হাইজ্যাক হলো আফগানিস্তান, সেই আফগানিস্তান নেই। হ্যাঁ, কান্দার অ্যাকচুয়ালি হাইজ্যাক হলো কোথা থেকে? কাঠমান্ডু থেকে। তো যখনই এদের ডিপ অ্যাসেটস, যখন ওরা, এটা তো আপনাকে মানতে হবে কি পালগামের একটা ইমিডিয়েট ফল আউট হয়েছে, আমাদের মধ্যে রিলিজিয়াস অ্যানোমোসিটিটা বেড়ে গেছে, রাইট? হিন্দু মুসলিম বাইনারি হয়ে গেছে। আর ওর মধ্যে মুর্শিদাবাদ, ওর মধ্যে আমাদের বর্ডার এরিয়া যেটা কাটাতার নেই, যেখানে আপনার স্মাগলিং হচ্ছে ওয়ার্থ ফিউ 100 crores পার মান্থ, রাইট? আমরা জানতাম না, আমরা রিয়েলি জানতাম না যদি মিডিয়া এটা পয়েন্ট আউট না করতো কি ওখানে মাইলস আফটার মাইল দের ইজ নো কাটাতার অ্যান্ড দের ইজ এ ফ্রি মুভমেন্ট এইদিকে ওইদিকে, রাইট? ওখানে 8 ঘন্টার দাম আছে 1.5 লাখ টাকা। আমি রেসপন্সিবিলিটি দিয়ে আপনাকে বলছি, 1.5 লাখ টাকা আধা ঘন্টার মধ্যে আপনি যতগুলো পশুধন নিয়ে যেতে চান, আপনি যে কিছু করতে পারেন, গোল্ড স্মাগলিং করতে পারেন। তাই জন্য তো আওয়ামী লীগের একটা এমপি গত বছর ওনার কচু কাটা করা হলো, 600 কোটি টাকার গোল্ড স্মাগলিং উনি কালেক্ট করতে এসেছিলেন, রাইট? তো এই যে মুর্শিদাবাদ, আই ডোন্ট লুক এটা আইসোলেটেড ইনসিডেন্ট, ইট ইজ নট ওয়ার্ক, এটা খুব মাল্টি লেয়ার্ড, রাইট? স্টেট গভর্নমেন্ট, ওর এই স্টেট গভর্নমেন্ট ইজ নট রান বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ইট ইজ রান বাই দ্য মাফিয়া। ও মাফিয়াকে বলা হয়েছে, আপনাদের মিডিয়াতেই আছে কি তোমরা 60% রাখো, আমাকে 40% দাও, রাইট? রাইট, দিস গভর্নমেন্ট ইজ নট ইন কন্ট্রোল অফ দ্য মাফিয়া। আর ও মাফিয়া বুঝতে পেরেছে কি আমাদের বর্ডার এলাকায় একটা প্রবলেম হবে, অনেকগুলো লোকের প্রবলেম হবে। আর রাইট, এই যে আপনার যে 4টে পাওয়া গেল যার বাংকার, ওই বাংকার মধ্যে ফেন্সিডিল নয়, ওর মধ্যে পরে গ্রেনেড আর হাতিয়ারগুলো আসতো, রাইট? তো এই যে ISI পয়সা নিয়ে এই একটা MLA, উনি আগে কংগ্রেস ছিলেন, তারপরে বিজেপি, তারপরে একটা স্টেট গভর্নমেন্ট, একটা MLA কি আমাদের সরকার সরাতে পারে না? এটা মাফিয়া, দিস মাফিয়া। কিন্তু পাকিস্তানের যে সীমান্ত রেখা বা নিয়ন্ত্রণ রেখা, সেখানে তো ভৌগোলিক অবস্থান অনুযায়ী এতটাই কঠিন যাত্রাপথ যে টুপকে আসা টুপকে যাওয়া, ওই মেষ চালক বা টাট্টু ঘোড়া বা যারা, তারাই তো অনেক সময় শুনি যে আস্তে আস্তে ধীরে ধীরে ওখান থেকে ঢুকে পড়ে, মানে সাধারণ মানুষের মধ্যে ভিড়ে তারা জঙ্গি হিসাবে কাজ শুরু করে দেয়। দিন চলে গেল, ও দ্যাট ডেজ আর ওভার, দ্যাট ডেজ আর ওভার। না, এই বাংলাদেশের ঢাকা হ্যাজ বিকাম দ্য নিউ হাব অফ আর অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস। এটা অ্যান্টি ইন্ডিয়া টক যেটা বাংলাদেশে হচ্ছে, এই আমাদের যে কাটাতার নেই, আমাদের যে বন্ধুগুলো আজ ওদের বলবো কি স্টেট গভর্নমেন্টকে বলুন, আমাদের পার্লামেন্টে কথা হচ্ছে, আমাদের হোম মিনিস্ট্রি বলছেন কি আমাদের এত 100 কিলোমিটার আমাদের কাটাতার নেই। ওর পয়সাটা কোথায় যাচ্ছে? 1.5 লাখ রুপিস
hither rate going on. As a responsible citizen of this country, I am a proud countryman. আমি এই অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, প্রুভ করে দেয় বলবো যে এরা যে এটা চলছে, এই চলটা অনেক দিন ধরে চলছে, রাইট? আর এই মাফিয়া যুগটা এর মধ্যে আমাদের বেঙ্গলের মানুষ, এই মুর্শিদাবাদ এটা হলো, এটা খুব লেয়ার্ড। স্টেট গভর্নমেন্ট চাইছিলেন 25,750 লোকের চাকরির থেকে ডাইভার্ট, আইএসআই চাইছিলেন এটা করে দাও, করে দাও, অ্যাটেনশন, স্ট্র্যাটেজিক অ্যাটেনশন ডাইভার্ট করে দাও, জিনিসগুলো ঢুকিয়ে দাও, তারপর দেখুন কি হলো আপনার পাহেলগাঁও। ছোট্ট করে না, এখানে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেখানে যারা গ্রেপ্তার হয়েছে 200 জনের উপরে ম্যাক্সিমাম সবাই আরএসএস আর বিজেপির সাথে কানেক্টেড। এমন অনেক বাড়ি আছে যারা আতঙ্কিত হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ফালতু উল্টা পাল্টা বলবে, এই কাহিনীটা দেখো, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, ধুলিয়ান, সুতি, যাদেরকে বলা হয়েছিল সুপ্রিয় দা, কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলেছিল সব বাইরে থেকে এসেছে, যাদেরকে বাইরের লোকের ধরা হয়েছে, এডিজি আইন বলা তো প্রেস কনফারেন্স করছে, যারা ধরা পড়ছে জঙ্গিপুর, যারা ধরা পড়ছে বীরভূম, যারা ধরা পড়ছে যারা মালদা, যারা লোকাল লোকালদের ধরা পড়ছে, রাজ্য পুলিশ করে আমাকে শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, হাতের একদম বেশ আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সেটা আমাদের বাংলার সীমান্ত হোক বা কাশ্মীরের সীমান্ত হোক, যে কোনো জায়গা থেকে এই বিএসএফের দ্বারা যারা গোটা নিয়ন্ত্রণ রেখা ধরে তারা বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে কাজ করেন, অবভিয়াসলি তাদের দায়িত্ব অনেক বেশি, সেখানে রাজনীতি করার জায়গা এই মুহূর্তে নয়। কিন্তু যেভাবে জঙ্গিরা ঢুকে পড়ছে এবং সাধারণ মানুষের ওপর জঙ্গি হানা হচ্ছে, আমার মনে হয় সরকার, বিএসএফ এবং কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলোকেও অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা যে কোনো স্টেটেই হোক। আজকে এই মুহূর্তে কাশ্মীরের যা সিচুয়েশান, বাংলারও কিন্তু সিচুয়েশান আজকে কিন্তু যত দ্রুত সময় যাচ্ছে এগুলো কিন্তু বাড়ছে, আমাদের সেদিকে সাবধান অবশ্যই হতে হবে। কিন্তু এই মুহূর্তে দেশবাসীর একটাই এই মুহূর্তে চাওয়া পাওয়া, যাই বলুন, এই মুহূর্তে কবে ভারত প্রত্যাঘাত করবে এবং পাকিস্তানকে সমুচিত জবাব দেবে, আমরাও অপেক্ষায় থাকবো। কারণ এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়া, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, আদালত।